হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম চমৎকার একটা রোমান্টিক ড্রামা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটার নাম হচ্ছে বাবল গাম। আজকের মুভিটাও আপনাদের খুব ভালো লাগবে, যেখানে রোমান্টিক গল্পের সাথে বাস্তব জীবনের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কিছু মূল সমস্যা দেখা। মুভির শুরুতেই আমাদেরকে হিরোকে দেখানো হয়, তার নাম হচ্ছে আদিত্যা। তো আমরা দেখতে পাই আদিত্যা শুধু একটা বক্সার আর খালি গায়ে খুব জোরে বাইক চালিয়ে কোথাও চলে যাচ্ছিল। তার চোখে কান্না ছিল আর অনেক হতাশও ছিল। দেখে মনে হচ্ছে আদিত্যা নিজেও জানে না সে কোথায় যাচ্ছে। এরপর এখান থেকেই আমাদের 6 মাস আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এখানে আদিত্যা তার দুই বন্ধু আসিফ আর বুজের সাথে ঘুড়ি উড়াচ্ছিল। তারা অন্যের ঘুড়িগুলো কাটার চেষ্টা করছিল। এদিকে আমরা আরো একটা লোককে দেখতে পাই যে কিনা টায়ার ঠিক করছিল। আসলে তার নাম হচ্ছে আনন্দ আর একজন মেন্টালি প্রতিবন্ধী। তাই আদিত্যা তাকে সব সময় সাহায্য করতে থাকতো। দূরে আরো একটা ঘর ছিল, তারাও ঘুড়ি ওড়াচ্ছিল। আসলে তাদের মধ্যে কম্পিটিশন চলছিল। এখন মুভির হিরো যেহেতু ঘুড়ি ওড়াচ্ছে, তাই এই কম্পিটিশন সেই জিতে যায়। আর এরপর অপোজিট টিমের সাথে আদিতিয়ার টিমের ঝগড়া হয়ে যায়। দেখতে দেখতে ঝগড়া বড় হয়ে যেতে থাকে। আর একটা পর্যায়ে এই ছেলেটা আদিতিয়ার মাকে তুলে গালি দিয়ে ফেলে। তখন আর কি, আদিত্যা তার বন্ধুকে মা তুঝে সালাম গান বাজিয়ে ওই ছেলেটাকে ইচ্ছা মতো মারতে শুরু করে। অনেকক্ষণ মার খাওয়ার পর ওই ছেলেটা আদিত্যার ব্লুটুথটাকেও ভেঙে ফেলে। এইটা দেখে তো আদিত্যা খুব রেগে যায়, তাই সবাইকে মেরে ওই ব্লুটুথের টাকা দিতে বলে। তো একজনের কাছ থেকে 100 টাকা পায়, কিন্তু আদিত্যা বলে এটা দিয়ে তো এক সাইডের স্পিকারও পাবো না। যাই হোক, পরের দিন আমরা আদিত্যার বাড়িতে তার বাবাকে দেখতে পাই। সে ছোট্ট একটা বিজনেস করে আর প্রতিদিনই আদিত্যাকে বলতে থাকতো কিছু না কিছু করো, কমসে কম আমার ব্যবসাটা তো শিখে নিতে পারো। কিন্তু আমরা দেখতে পাই আদিত্যার একমাত্র লক্ষ্য হচ্ছে ডিজে হওয়া। তাই আদিত্যা রাহুল নামের এক ডিজের কাছ থেকে অনেক কিছু শিখেছে। এর বদলে আদিত্যা রাহুলকে মদ কিনে দিত। এখন এসব কারণে বাবা তো সারাক্ষণ আদিত্যকে কথা শোনাতো, কিন্তু তার মা ছেলেকে কিছুই বলতো না, শুধু বাবাকেই বকাবকি করত। বলতো যে আমার ছেলে তোমার মতো টেবিল মোছার কাজ করবে না, সে অন্য কিছু করে দেখাবে। আজকে আদিত্যা তার মাকে বলছিল, মা একটু বেশি করে খাবার প্যাকিং করো, ওই রাহুল অনেক খাবার খায়। এরপর সে রাহুলের জন্য খাবার নিয়ে একটা বারে যায় যেখানে রাহুল কাজ করে। এরপর রাহুল যতক্ষণ খাবার খাচ্ছিল ততক্ষণ রাহুলের কাজ আদিত্যা সামলাচ্ছিল, মানে মিউজিক বাজানোর কাজ। এরপর সে অডিয়েন্সের ভালো লাগার জন্য এমন এমন মিউজিক বাজাতে থাকে যেটা দেখে অডিয়েন্সও খুশি হয়ে যায়। এদিকে রাহুল খাবার খেয়ে শুধু ওয়াশরুমে দৌড়াচ্ছিল, কারণ আদিত্যা মিউজিকে বেশি সময় পাওয়ার জন্য রাহুলের খাবারে ইচ্ছা করে পেট খারাপের ঔষধ মিশিয়ে দিয়েছিল। এরপরই এখানে এন্ট্রি হয় মুভির হিরোইন জাহ্নবীর। আদিত্যা তো তাকে দেখে দেখতেই থাকে। জাহ্নবীও এখানে খুব এনজয় করছিল। এরপর পার্টির শেষে জাহ্নবী যখন তার গাড়ি দিয়ে বের হয়ে পড়ে, তখন আদিত্যা জাহ্নবীকে ফলো করতে শুরু করে আর জাহ্নবীর বাড়ির ঠিকানাও জেনে যায়। এরপর আর কি, পরের দিন থেকে আদিত্যা জাহ্নবীর অপেক্ষা করতে থাকে, তাকে দূর থেকেই দেখতে থাকে। আসলে জাহ্নবীর পিতামাতা খুব বড় লোক ছিল। এখানে আমরা দেখতে পাই জাহ্নবীর মা অলরেডি মেডিটেশন ক্লাসের জন্য গোয়া গিয়েছিল, আর জাহ্নবী তার বাবাকে বলে দিয়েছিল জাহ্নবী সর্বোচ্চ পড়ালেখা করতে চায়, তাই তাকে ফ্রিডম দেওয়ার জন্য। এদিকে আদিত্যা তার বন্ধু বান্ধবদের জানাচ্ছিল এখন তারও একটা মেয়েকে ভালো লাগে। তো আজকে রাহুল আদিত্যকে ফোন করে অন্য একটা জায়গায় ডাকে, কারণ আজকে এখানেই পার্টি চলছিল আর রাহুল ডিজের কাজ সেখানেই পেয়েছিল। এরপর আদিত্যা যখন সেখানে যায় তখন জানতে পারা যায় এই পার্টিটা জাহ্নবীর বান্ধবী অ্যারেঞ্জ করেছে। এখানে জাহ্নবীর বান্ধবী জাহ্নবীকে বলছিল সেদিন বারে এই ডিজে খুব ভালো মিউজিক প্লে করেছিল, তাই আমি তাকে আজকে এখানে ডেকেছি। আর তার অ্যাসিস্ট্যান্ট তো আরো হ্যান্ডসাম, মানে তারা আদিত্যার কথা বলছে। এটা শুনে জাহ্নবীও মাথা ঘুরিয়ে আদিত্যকে দেখে। আদিত্যা এই মুহূর্তে মিউজিক প্লে করছিল। তখন জাহ্নবী তার সাথে দেখা করতে যায়, কিন্তু জাহ্নবীকে দেখে আদিত্যা খুব নার্ভাস হয়ে যায়। জাহ্নবী তাকে বলছিল আপনি সত্যি খুব ভালো মিউজিক প্লে করেন, কিন্তু আপনার ড্রেসিং সেন্স চেঞ্জ করতে হবে, আপনার গলার চেইনটা বাইরে রাখতে হবে আর শার্টটা একটু লুজ করতে হবে, তখন আপনাকে ডিজে মনে হবে।
তখন আদিত্যও তার কথা মতো তাই করে, আর জাহ্নবী দূরে বসে তাকে দেখতেই থাকে। এরপর পার্টি শেষ হলে জাহ্নবী আর আদিত্য এক জায়গায় বসে কথা বলতে থাকে, নর্মাল কথাবার্তাই, যেমন কোথায় থাকো, গার্লফ্রেন্ড আছে কিনা, বয়ফ্রেন্ড আছে কিনা, এসব কিছু। তো কিছুক্ষণ কথা বলে জাহ্নবী চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে জাহ্নবী আদিত্যকে জড়িয়ে ধরে তার নাম্বারটাও দিয়ে যায়। বাহ, খুব সহজেই দুজন প্রেমে পড়ে গেল। আর বেচারা আদিত্য তো এতটাই খুশি ছিল যে সে মাটিতেই শুয়ে পড়ে। পরের দিন আদিত্য তার বন্ধুদের জাহ্নবীর ব্যাপারে বলছিল, কিন্তু তারা বিশ্বাস করতে চাইছিল না যে জাহ্নবী তাকে হাক করেছে। তখন আদিত্য বলে, ঠিক আছে, আমি তাকে একটা জায়গায় ডেকে আনছি, আর তোমরা দেখে নিও, সেও আসবে, তাহলেই তো তোমাদের বিশ্বাস হবে। তখন তার বন্ধুরাও রাজি হয়ে যায়। এদিকে বাড়িতে আদিত্যর মা তার স্বামীকে তার পরিবারের একটা বিয়ের কথা বলছিল, কিন্তু আদিত্যর বাবা বলে, না না, এটা হবে না, আমার পরিবারের বিয়েতে তুমি আমাকে যেতে দাওনি, তাই আমিও তোমার পরিবারের কোনো বিয়েতে যাব না। এজন্য আদিত্য নিজেই তার মাকে তার বাইক দিয়ে ওই বিয়েতে ড্রপ করে দিতে যায়। এখানে মা বলছিল, বাবা তুই ভালো একটা কাজ বের করে নে, নইলে আমি তোর বাবাকে বেশি দিন আটকে রাখতে পারবো না। কিছুক্ষণ পর আদিত্য সেই রেস্টুরেন্টে গিয়ে বসে যেখানে জাহ্নবীকে আসতে বলেছিল। তো এখানে পাশের সিটে আদিত্যর বন্ধুরাও ছিল। আর দেখতে দেখতে কিছুক্ষণ পর এখানে জাহ্নবীও আসে। তাকে দেখে তো সবার বিশ্বাস হয়ে যায় যে আদিত্য সত্যি কথা বলেছে। জাহ্নবী সোজা আদিত্যর সামনে গিয়ে বসে আর বলে, রাস্তায় একটু জ্যাম ছিল, তাই দেরি হয়ে গেছে। তখন আদিত্য বলে, হ্যাঁ, তোমার বাড়ি থেকে এই পর্যন্ত পুরোটা রাস্তায় সারাক্ষণ জ্যাম থাকে। এইটা শুনে তো জাহ্নবী চিন্তা করতে থাকে, সে কি তাহলে আমার বাড়িটাও চিনে ফেলেছে। এরপর জাহ্নবী আরো বলে, শোনো, আমি একজন স্ট্রিক্ট ভেজিটেরিয়ান। কিন্তু এইটা শুনে পাশের সিটে বসে থাকা আদিত্যর বন্ধুরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল, কারণ এখানে ঘটনাটা হচ্ছে আদিত্যর বাবার একটা মাংসের দোকান ছিল, আর সে এটাই চালাতো। কিন্তু আদিত্য জাহ্নবীকে এই ব্যাপারে কিছুই বলে না, উল্টো বলে, হ্যাঁ, আমিও ভেজিটেরিয়ান। তখনই জাহ্নবীর মোবাইলে কেউ একজন ফোন করে। তো জাহ্নবী ফোন রিসিভ করার জন্য দূরে চলে যায়। এখন আদিত্যর কাছে বিল পে করার টাকাও ছিল না, তাই সে তার বন্ধুদের মেসেজ করে বলছিল, প্লিজ তোর আমাকে কিছু টাকা দে না, আমার কাছে এত টাকা নেই। কিন্তু তার বন্ধুরা বলে, গার্লফ্রেন্ড তোর, তাহলে তোর বিলটাও তোর। তখনই জাহ্নবী চলে আসে আর সে নিজে বিলটা পেমেন্ট করে দেয়। ইস, একটুর জন্য বেচারার ইজ্জতটা বেঁচে গেল। এরপর আদিত্য নিজের ইজ্জত বাঁচানোর জন্য জাহ্নবীকে একটা জিলাপির দোকানে নিয়ে যায়। সেখান থেকে জিলাপি কিনে দেয়, কারণ এটার বিল তো সে দিতেই পারে। এরপর জাহ্নবী অনেক খুশি হয়ে এখান থেকে বিদায় নেয়। এরপর আমরা দেখতে পাই আদিত্য তো তাকে নিয়ে বিয়ে করারও স্বপ্ন দেখতে শুরু করেছে, কিন্তু টাকার জন্য তো তাকে তার বাবার কাছেই হাত পাততে হয়। এরপর আমরা দেখতে পাই আদিত্য কোনোভাবে তার বাবার কাছ থেকে মিথ্যা বলে 30,000 টাকা নিয়ে নেয়। এদিকে আমরা দেখতে পাই জাহ্নবীর বাড়িতে জাহ্নবীর এক্স বয়ফ্রেন্ড জুয়েল আসে, যে কিনা ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও জাহ্নবীর বাড়িতে এসে জাহ্নবীকে বিরক্ত করতে থাকতো। যাই হোক, এই মেয়েটা হচ্ছে জাহ্নবীর বান্ধবী মীরা। সো জাহ্নবী তাকে বলছিল, এই গাধার সাথে আমার রিলেশন খুব বাজেভাবে চলছিল, তাই আমি ব্রেকআপ করে নিয়েছি, এখন আমি সিঙ্গেল থাকতে বেশি পছন্দ করি। এরপর মীরা চলে গেলে জাহ্নবীর কাছে আদিত্যর মেসেজ আসে যে কালকে কি আমরা দেখা করতে পারি। তখন জাহ্নবীও রাজি হয়ে যায়। তো পরের দিন জাহ্নবী যখন বের হচ্ছিল, তখন মীরা আদিত্যর সামনেই বলছিল, শোনো, মনে রেখো, তুমি শুধু 1 মাস ধরেই এই ছেলেটাকে চেনো, নিজের খেয়াল রেখো, দেখে নিও এই ছেলেটাও যেন আবার তোমাকে প্রপোজ করে নিজের কন্ট্রোলে আনতে শুরু না করে, কারণ ছেলেরা এমনই হয়। এরপর তার চলে যাওয়ার পর আদিত্য আর জাহ্নবী দুজন বসে কথা বলতে থাকে। আসলে আদিত্য আজকে তো জাহ্নবীকে প্রপোজ করতেই এসেছিল, কিন্তু মীরার কথা শুনে সে তার মতটাই চেঞ্জ করে ফেলে। এরপর দুজন খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে পড়ে। তো যাওয়ার সময় আদিত্যর আর সহ্য হচ্ছিল না, সে জাহ্নবীকে কাছে টেনে নেয় আর বলতে থাকে, আজকেও যদি আমি তোমাকে সত্যি কথা না বলতে পারি তাহলে নিজেকে কখনো মাফ করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সারাটা জীবন পার করতে চাই, এখন বলো তুমিও কি আমাকে নিয়ে এমনটা ভাবো? তখন জাহ্নবীও কিছুটা খুশি ছিল। আর এর মধ্যেই আদিত্যর মোবাইলে রাহুল কল করে।
সে আদিত্যকে কোনো একটা জায়গায় যেতে বলছিল। বলে তুমি সেখানে যাও, ওইখান থেকে একজন লোক তোমাকে একটা প্যাকেট দিবে, সেটা আমার কাছে নিয়ে আসো। এরপর আদিত্য আর জাহ্নবী দুজনেই জাহ্নবীর গাড়ি দিয়ে সেখানে যেতে শুরু করে। এখন জাহ্নবী তো আদিত্যকে কোনো উত্তর দেয়নি, তাই আদিত্য জাহ্নবীকে জিজ্ঞেস করে, তোমার চুপ থাকার মানে কি আমি হ্যাঁ ধরে নেব? তখনও জাহ্নবী কিছুই বলে না। এরপর তারা রাহুলের বলা জায়গায় পৌঁছে যায়। তখন এখানে একটা লোক এক ড্রাগসের প্যাকেট আদিত্যের গাড়িতে ঢিল মারে। এইটা দেখে আদিত্য বুঝে যায় রাহুল তাকে এই নেশার পণ্য নেওয়ার জন্যই বলেছিল। তখন আর কি, আদিত্য রেগে গিয়ে রাহুলকে গিয়ে কলার ধরে মারতে শুরু করে আর বলতে থাকে, পরের বার তুমি যদি আমাকে দিয়ে এমন খারাপ কাজ করাও তাহলে তোমার খবর আছে। এরপর আদিত্য জাহ্নবীর কাছেও মাফ চাইতে থাকে। তখন জাহ্নবীও একটু হেসে বলছিল, আচ্ছা বুঝেছি, তুমি আমাকে ইমপ্রেস করার জন্য রাহুলকে মারতে এসেছো, থাক ব্যাপার না। এরপর আদিত্য জাহ্নবীকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে যায়। এখানে পৌঁছানোর পর জাহ্নবী বলছিল, তুমি আমার এই গাড়িটাও রেখে দাও। তখন আদিত্য জিজ্ঞেস করে, আমি রাখবো কেন, গাড়ি তো তোমার। তখন জাহ্নবী বলে, রাখবে কারণ প্রতিদিন আমাকে পিক আপ তো তুমিই করবে। এটা শুনে আদিত্য গাড়িটা রেখেই দেয়। এরপর জাহ্নবীর বাবা জাহ্নবীকে আদিত্যের ব্যাপারে জিজ্ঞেস করছিল। জাহ্নবী বলছিল, আমি তাকে কিছুদিন ধরেই চিনি, কিন্তু কেন জানি না তাকে আমার খুব ভালো লাগে। বাবা জিজ্ঞেস করে, তার মানে কি তুমি তাকে ভালোবাসো? জাহ্নবী বলে, এখন সেটা আমি জানি না বাবা। তার বাবা বলে, আরে ভালোবাসলে বলবে তো আমাকে নাকি? এরপর দেখতে পাই জাহ্নবী অনেকগুলো ছবির মধ্যে আদিত্যের ফেস লাগিয়ে অনেক হাসছিল, কারণ জাহ্নবী একজন ফ্যাশন ডিজাইনার হতে চাইছে, তাই তার সব মডেলের ফেসে আদিত্যের ফেস লাগাচ্ছিল। এদিকে আদিত্যের বন্ধুরা আদিত্যকে বলছিল, তুমি খুব লাকি, কারণ জাহ্নবী তোমাকে পছন্দ করে। এরপর আমরা দেখতে পাই জাহ্নবী মাঝে মধ্যে আদিত্যকে শপিং করানোর জন্য নিয়ে যেত আর তাকে অনেক কাপড় চোপড়ও কিনে দিত। এমনকি জাহ্নবী একদিন আদিত্যকে নিজের কার্ডটাও দিয়ে দেয়, বলে তোমার যা খরচ করা লাগবে তুমি এখান থেকে করতে পারো। এরপর জাহ্নবী একদিন আদিত্যকে এক পার্টিতে নিয়ে যায়। আজকে এখানে জুয়েলও ছিল, মানে জাহ্নবীর এক্স। জুয়েল জাহ্নবীকে আলাদা ডেকে নিয়ে বলছিল, ফরেনে আমার চাকরি হয়ে গেছে, চলো আমরা দুজন সেখানে গিয়ে সেটেল হয়ে যাই। কি ভাবছো তুমি এই বিষয় নিয়ে? কিন্তু এটা শুনে জাহ্নবী অনেকটাই রেগে যায় আর তাকে মানা করতে থাকে। এদিকে আজকে আদিত্য জানতে পারে জুয়েল জাহ্নবীর এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই বেচারা চিন্তা করতে থাকে, কোনো একদিন আমি আমার নিজের টাকা দিয়ে জাহ্নবীকে ফরেন নিয়ে যাব। যাই হোক, এই পার্টি শেষে ফেরার সময় আদিত্য খুবই রেগেছিল, কারণ ওই জুয়েল জাহ্নবীকে টাচ করে কথা বলছিল। এবার জাহ্নবী আদিত্যকে জিজ্ঞেস করে, তুমি চুপচাপ কেন? তখন আদিত্য হঠাৎ করে জাহ্নবীকে কিস করে ফেলে আর বলতে থাকে, পরের বার থেকে যদি ওই জুয়েল তোমার আশেপাশে ঘুরঘুর করে তাহলে আমি তার হাত পায়ে ভেঙে ফেলবো। তখন সে ফরেন কি হসপিটালের বেড থেকে উঠতে পারবে না। এটা শুনে তো জাহ্নবীও হাসতে থাকে। এরপর আদিত্য খুবই নিরাশায় ছিল, কারণ সে কমসে কম জাহ্নবীকে গোয়া নিয়ে যেতে চায়, কিন্তু টাকা তো আর গাছে ধরে না। তাই আদিত্য তার এক বন্ধুর চেইন বন্ধক রাখতে যায় আর বন্ধক রেখে কিছু টাকাও নিয়ে নেয়। এরপর এই টাকা দিয়ে জাহ্নবীকে নিয়ে সে গোয়া চলে যায়। এখানে দুজন কিছুদিন চিল ফিল করার পর একদিন আদিত্য জাহ্নবীকে বলতে থাকে, চলো আমরা বিয়ে করে ফেলি। তখন জাহ্নবী বলে, দেখো এত তাড়াহুড়া করো না, কিছুটা সময় অপেক্ষা করো, সবুরের ফল মিষ্টি হয়। এইটা শুনেও আদিত্য কিছুটা নিরাশ হয়ে যায়। এরপর তারা দুজন জাহ্নবীর মায়ের সাথে দেখা করতে যায়, যে কিনা এই মুহূর্তে গোয়াতেই ছিল। তো এখানে জাহ্নবীর মা আদিত্যকে জিজ্ঞেস করে, তোমার বাবা কি করে বাবা? তখন আদিত্য ঠাস করে বলে দেয়, তার একটা মাংসের দোকান আছে। এটা শুনে তো জাহ্নবীও চিন্তায় পড়ে যায়, ভাবতে থাকে এই কথা তো সে আমাকে একদিনও বলেনি। এরপর জাহ্নবীর মা জাহ্নবীকে জিজ্ঞেস করছিল, মা তুমি ফ্যাশন ডিজাইনিং এর জন্য কবে ফরেন যাচ্ছ? এখন এইটা শুনে তো আদিত্য অবাক হয়ে যায়, সেও ভাবতে থাকে জাহ্নবী এটা আমার কাছে লুকালো কেন। এরপর আদিত্য যখন ওয়াশরুমে যায় তখন জাহ্নবীর বান্ধবী আদিত্যকে ফোন করে, বলছিল জাহ্নবী ফোন ওঠাচ্ছে না, তাই তুমি তাকে বলে দিও তোমাদের দুজনকে নিশ্চয়ই আমার পার্টিতে আসতে হবে কিন্তু। এদিকে জাহ্নবী তার মাকে বলছিল, মা তোমার এই কথাগুলো এখানে বলতে হবে কেন? আমি আমার স্টাডির ব্যাপারে আদিত্যকে এখনো কিছুই বলিনি। মা বলে, তাতে কি হয়েছে,
একদিন না একদিন তো বলতেই হবে নাকি। যাই হোক, এরপর দুজন গোয়া থেকে বাড়িতে ফিরে আসে। আর এবার জাহ্নবী তার বাবাকে বলছিল, বাবা, এখন আমি শিওর হয়েছি যে আমি আদিতিয়াকে ভালোবেসে ফেলেছি। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই আদিতিয়া খুব হতাশ ছিল। সারাক্ষণ ভাবতে থাকতো, জাহ্নবী আমার কাছে তার ফরেন যাওয়ার কথা লুকিয়েছ কেন। এগুলো চিন্তা করেই আদিতিয়া ভাবতে থাকে, জাহ্নবী কি আমাকে টাইম পাস হিসেবে ব্যবহার করছে, আর মাঝপথে রেখে ফরেন চলে যাবে না তো। তো এরপর তারা দুজন জাহ্নবীর বান্ধবীর পার্টিতে যায়। আজকে এই পার্টিতে জাহ্নবী আদিত্যাকে প্রপোজ করার কথা ভেবে নিয়েছিল। তো এই পার্টিতে জুয়েলও ছিল। সে আদিত্যাকে সহ্য করতে পারছিল না। তাকে বলছিল, জুতা সবসময় পায়ের নিচেই মানায়, হাতে তুললে মানাবে না। তখন আদিত্যও কিছু বলতে চাইছিল, কিন্তু মীরা এসে তাকে এখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই জাহ্নবী আসে। তো আমরা দেখতে পাই জুয়েল জাহ্নবীর হাত ধরে ওপরে নিয়ে যাচ্ছিল। এইসব দেখে তো আদিত্যের ভেতরে খালি আগুন জ্বলছিল। তখন মীরা আদিত্যকে টেনে অন্য জায়গায় নিয়ে যায়। জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে তোমার? আদিত্য বলে, আমার গার্লফ্রেন্ডকে অন্য কেউ টেনে নিয়ে যাচ্ছে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখব। তখন মীরা বলে, কি বললে তুমি? জাহ্নবী তোমার গার্লফ্রেন্ড? কিন্তু সে তো বলেছে সে আর এখন কারো গার্লফ্রেন্ড না, কারোর সাথে প্রেমও করবে না। আমার মনে হয় জাহ্নবী তোমার সাথে টাইম পাস করছে। এখন এইটা শুনে তো আদিত্যা পুরোপুরি শকড হয়ে যায় আর ভাবতে থাকে, এটা কি সত্যি? তখন মীরা তাকে বসিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আদিত্যা তো ফ্রিজ হয়ে গেছে। তবু তাকে শান্ত করার জন্য মীরা আনফরচুনেটলি তাকে কিস করে দেয়। আর শকিং বিষয় হচ্ছে, তখনই জাহ্নবী এখানে এসে এটা দেখে ফেলে। তখন আদিত্যা আর মীরা দুজনেই জাহ্নবীকে এক্সপ্লেন করতে থাকে যে তুমি যেটা দেখেছো এটা সত্যি না, আমাদের মধ্যে এমন কিছুই চলছে না। কিন্তু জাহ্নবী তো আদিত্যার উপর খুব রেগে গিয়েছিল, বলছিল, আজকের পর তুমি আমার সামনে নিজের চেহারা আর কখনো দেখাবে না, আমাদের মধ্যে আর কিচ্ছু নেই, যাও এখান থেকে। তো যখন আদিত্যা এখান থেকে বের হয়ে যাচ্ছিল, তখন সামনে থেকেই জুয়েল আসে আর বলতে থাকে, জাহ্নবীর গাড়ির চাবিটা তো দিয়ে যাও। এদিকে জাহ্নবীও কিছুই বলছিল না, তাই আদিত্যা জুয়েলকে এই গাড়ির চাবিটা ধরিয়ে দেয়। তখন জাহ্নবী রেগে গিয়ে বলে, তার কাছ থেকে আমার কার্ডটাও নিয়ে নাও, আর যে কাপড় চোপড় পরে আছে এগুলো আমার দেওয়া। এসব শুনে আদিত্যা পুরোপুরি শকড হয়ে যায় আর রেগে গিয়ে সব কাপড় চোপড় খুলে এই অবস্থায় পার্টি থেকে বের হয়ে যায়। পার্টিতে থাকা সব লোক তাকে খুব আজব নজরে দেখছিল। তখন আদিত্যা নিজেকে খুব অসহায় ফিল করছিল। আদিত্যা কান্না করতে করতে পার্টি থেকে বের হয়ে যায় আর রেগে তার বাইকটা দিয়ে কোথাও চলে যেতে থাকে। এটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আসলে জাহ্নবী ভেবেছিল আদিত্যা তাকে চিট করেছে, তাই জাহ্নবী পার্টি থেকে বাড়িতেই চলে যায়। সে আদিত্যকে অনেক মিস করছিল। তো পরের দিন মীরা জাহ্নবীর সাথে দেখা করতে আসে আর তাকে সেদিনের ঘটনা আবারও এক্সপ্লেন করতে থাকে যে সেদিন আদিত্যা জুয়েলের কর্মকাণ্ডে খুব রেগে গিয়েছিল, তাই তাকে শান্ত করার জন্য আমি তাকে কিস করে দিয়েছিলাম, এর বেশি কিছু না। এখানে তো তার কোনো দোষই ছিল না, তুমি শুধু শুধু তাকে ভুল বুঝেছ। এগুলো শুনে জাহ্নবী তার ভুল বুঝতে পারে আর তার মায়ের কাছে গিয়ে আবারও কান্নাকাটি করতে থাকে। তখন তার মা বলছিল, মা, তোমার যদি মনে হয় ওই ছেলেটা ঠিক ছিল, তাহলে আর রাগ কেন? তার কাছে গিয়ে কথা বলো, তার রাগটা ভাঙাও। তখন এটা শুনে জাহ্নবী আদিত্যকে মেসেজ করতে থাকে, কিন্তু কোনো রেসপন্স পায় না। তাই পরের দিন জাহ্নবী আদিত্যর মাংসের দোকানেও যায়, কিন্তু আজকে মাংসের দোকানটা বন্ধ ছিল। এরপর মীরা জাহ্নবীকে একটা ইউটিউবের লিঙ্ক পাঠায় আর এই ভিডিওটা ওপেন করে জাহ্নবী পুরোপুরি শকড হয়ে যায়। এখন এই ভিডিওটা কি ছিল সেটা আমরা কিছুক্ষণ পর বুঝতে পারবো। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছিল সেদিনের পর আদিত্যর জীবনে হয়েছিলটা কি। আসলে সেদিন আদিত্য রেগে বাড়িতে এসেছিল আর এরপর থেকে অনেকদিন বেচারা ডিপ্রেশনে কাটিয়েছে। তাই একদিন সে নিজে নিজে ভেবে নিয়েছিল, আমি নিজের লাইফটা কেন বরবাদ করছি, আমাকে কিছু করতে হবে, সবাইকে দেখাতে হবে আমি কি করতে পারি। তাই আদিত্যা জাহ্নবীর দেওয়া সব কাপড় চোপড় আনন্দকে দিয়ে দেয়, মানে ওই মানসিক প্রতিবন্ধীটাকে। এরপর সে তার বাবার মাংসের দোকানে ব্যবসা করতে শুরু করে। তার বাবা তো অনেক খুশি ছিল। আর একদিন তার বাবা ছেলেকে কিছু টাকা দিয়ে বলছিল, আজকে আমি অনেক খুশি বাবা,
কারণ শেষমেশ আমার ছেলে কিছু করার চেষ্টা করছে, আর ব্যবসার লাভ থেকে এটা তোমার ভাগের টাকা। নিজের কামাইয়ের টাকা পেয়ে আদিত্য খুব খুশি ছিল। এরপর তার বন্ধুরা তাকে বলছিল, জানবি তোমার সাথে যেটা করেছে সেটার বদলা আমরা নিশ্চয়ই নেব, চলো আমরা তার বাড়িতে গিয়ে ভাঙচুর করে আসি। তখন আদিত্য বলে, না, আমরা এমন কিছুই করব না, আমরা কিছুটা অন্যরকম বদলা নেব। এরপর আদিত্য তার মিউজিকের এক্সপিরিয়েন্স দিয়ে নিজের অ্যালবাম তৈরি করে ফেলে, আর এগুলো ইউটিউবে আপলোড করতে থাকে। তার ভিডিওতে ভালো রিচও পাওয়া যায়। এরপর দেখতে দেখতে সে ভালো টাকা কামাতে শুরু করে। এরপর তাকে অনেক জায়গা থেকে অফারও করা হতে থাকে। সে একের পর এক ভালো বড় বড় জায়গায় পারফর্ম করার সুযোগ পেয়ে যায়। এখানে একদিন আদিত্য জাহ্নবীকে দেখতে পায়, আর তাকে দেখে আদিত্যর মনটাই খারাপ হয়ে যায়। এরপর শো শেষ করে আদিত্য যখন চলে যাচ্ছিল, তখন জাহ্নবী তাকে আটকে ফেলে, বলতে থাকে, দেখো, আমি মাত্র কিছুদিন সময় হলো জানতে পেরেছি যে সেদিন তোমার কোনো ভুল ছিল না। তখন আদিত্য বলে, আরে ব্যাপার না, ভুল তো মানুষেরই হয়, ভালোবাসলে এগুলো হবেই। কিন্তু সেদিন সবার সামনে তুমি আমার কাপড় চোপড় খুলে যেই অপমান করলে, সেটার ব্যাপারে তুমি একবারও ভাবনি? বুঝতে পারোনি যে আমার মনের অবস্থা কি হতে যাচ্ছে? আমি কতটা নিচু হয়েছি সেখানে। গাড়ি, কার্ড, কাপড় চোপড় সেগুলো তুমি নিজে আমাকে দিয়েছিলে। আমি শুধু এগুলো এজন্যই রেখেছিলাম কারণ আমি তোমার মন ভাঙতে চাইনি। এছাড়া আমার মধ্যে আর কোনো ব্যাপার ছিল না। আমি কোনো ভিখারি না যে তোমার দেওয়া কাপড় পরেই আমাকে চলাফেরা করতে হবে। এগুলো শুধু আমার ভালোবাসা ছিল, তা না হলে তোমার টাকার আমার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সেদিন সবার সামনে তুমি আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছো। তোমার কিভাবে মনে হলো যে তোমার টাকা পয়সা এসব দেখে আমি তোমার কাছে রয়েছি? এই ধরনের ফালতু চিন্তাভাবনার মেয়ের আমার লাইফে কোনো জায়গা নেই। আমি যেমন আছি খুব খুশি আছি, তাই চলে যাও আমার লাইফ থেকে। এতটুকু বলে আদিত্য এখান থেকে চলে যায়। এরপর জাহ্নবী তার বাবাকে গিয়ে সব বিষয় খুলে বলে। তখন তার বাবা বলে, মা, ভুলটা তুমি করেছিলে, তাই এই ভুল ভাঙানোর দায়িত্বটাও তোমারই। তো এরপর যখন পরের দিন আদিত্যর ঘুম ভাঙে, তখন জাহ্নবী তার সামনেই বসেছিল। তখন আদিত্য সোজা তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু জাহ্নবী বলে, কোথায় যাব আমি তো এখানেই থাকবো, সারা জীবন তোমার সাথেই থাকবো। এরপর আদিত্য তাকে পাঠানোর জন্য একটা প্ল্যান বানায়। সে তার মাংসের দোকানে গিয়ে মাংস কাটতে শুরু করে, আর জাহ্নবীকে সামনেই বসিয়ে রাখে। এইটা দেখে জাহ্নবী কিছুটা আনইজি ফিল করছিল, কিন্তু তবুও এক জায়গা থেকে নড়ে না। জাহ্নবীর অনেক ক্ষুধা লেগেছিল, তাই আদিত্য তাকে রাস্তার পাশেই একটা হোটেলে নিয়ে যায়। এখানকার সবকিছুই খুব তিতা ছিল, কিন্তু তবুও জাহ্নবী কষ্ট করে খেতে থাকে। এরপর আদিত্য যখন বিল দিতে যায়, তখন দোকানদার বলছিল, ভাই, কি করছেন? প্রথমবার নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছেন, আমরা কি আপনার কাছ থেকে বিল রাখতে পারি? আদিত্য বলে, না 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 ভাই, এটা বললে তো চলবে না। আমি তো ফ্রিতে সবকিছুই নেওয়া বন্ধ করে দিয়েছি। ফ্রিতে যাই নেই না কেন, পরে আমাকে খুব কষ্ট পেতে হয়, তাই টাকা তো তোমাকে রাখতেই হবে। এরপর এখানে আনন্দ আদিত্যর সেই কাপড় পরে আসে, যেটা জাহ্নবী তাকে কিনে দিয়েছিল। এইটা দেখে তো জাহ্নবী অনেক কষ্ট পায়, আর অনেক আজেবাজে খাবার খাওয়ার কারণে জাহ্নবীর বমিটিং হতে থাকে, আর আদিত্য তাকে সাহায্য করে। এরপর দুজনে মিলে নর্মালি কিছুক্ষণ কথা বলতে থাকে। এখানে জাহ্নবী বলছিল, দেখো, এখন আমাদের মধ্যে আর কেউ আসবে না। গোয়াতে আমার একটা বিচ হাউস আছে, চলো আমরা বিয়ে করে সেখানে গিয়ে থাকতে শুরু করব। তখন আদিত্য বলে, তোমার হয়তো কাউকে দরকার নাও থাকতে পারে, কিন্তু আমার জন্য আমার পরিবারই আমার সব। আমি সারাটা জীবন আমার পরিবার নিয়ে থাকতে চাই, তাই তুমি একটু চিন্তা ভাবনা করে উত্তর জানাও। এতটুকু বলে সে জাহ্নবীকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর জাহ্নবী তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে বলছিল, আমি আদিত্যর বাড়িতে থাকতে যাচ্ছি। তখন তার প্যারেন্টসও খুশি হয়ে যায় যে যাক, তুমি তো একটা ডিসিশন নিয়েছো। তো পরের দিন জাহ্নবী তার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আদিত্যর বাড়িতে চলে আসে। এখন আদিত্যর বাবা মা তো জাহ্নবীকে দেখে পুরোপুরি শকড হয়ে যায়, চিন্তা করতে থাকে, আর এই মেয়েটাকে। আদিত্যও তাকে জিজ্ঞেস করছিল, আরে তুমি তোমার গাট্টি বস্তা নিয়ে এখানে এসেছো কেন? জাহ্নবী বলে, কোথায় যাব আমার রোমিও, শ্বশুর বাড়িতে থাকার অভ্যাস করতে হবে। এরপর আদিত্যর রুমে জাহ্নবীর থাকার ব্যবস্থা করা হয়, কারণ আদিত্যর বাবা মাও বুঝতে পেরে যায়
এই মেয়েটাই তাদের পুত্রবধূ হতে যাচ্ছে। তো এরপর আমরা দেখতে পাই জাহ্নবী পুরো পরিবারকে খাবার রান্না করে দেয়, কিন্তু এই খাবারগুলো সেগুলো না যা তারা প্রতিদিন খেত, উল্টো বড় লোকই খাবার। স্যান্ডউইচ আর ডিম সিদ্ধ ছিল। তখন বাবা মা চিন্তা করছিল ডাল নেই, ভাত নেই, এগুলো হজম করব কিভাবে। তবে যাই হোক বন্ধুরা, তাদের দুজনের ফ্যামিলি খুব ভালো ছিল। এমন বাবা মা সবার কপালেই থাকা দরকার। তো জাহ্নবী এখানে থেকেই তার ফ্যাশন ডিজাইনিং এর কাজও করতে থাকে। একদিন আদিত্যা তার অ্যালবামে কাজ করা একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসে, আর জাহ্নবীকে জানানোর জন্য আদিত্যা ইচ্ছা করেই ওই মেয়েটার ক্লোজ হতে থাকে। আর যখন জাহ্নবী আসে তখন তো তারা জানলাটাও বন্ধ করে দেয়। এরপর জাহ্নবী তাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসে। এইটা দেখে আদিত্যা বলছিল, তুমি তো ভেজিটেরিয়ান, চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করলে? জাহ্নবী বলে, তোমার পছন্দ, এই জন্য খুব কষ্ট করে আমি রান্না করেছি। তখন আদিত্যা বলে, না না, কোনো দরকার নেই, আমার জন্য কষ্টের তোমার কোনো দরকার নেই। এরপর তাদের ঝগড়া দিন দিন অন্য লেভেলে চলে যাচ্ছিল। তখন আদিত্যার বাবা তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু আদিত্যার মা বলছিল, না না, তুমি কিছু বলতে যেও না, তাদের ঝগড়া তাদেরকেই মিটাতে দাও। এদিকে জাহ্নবী রেগে গিয়ে বলছিল, সেদিন যদি আমি তোমাকে না থামাতাম তাহলে না জানি তুমি মীরার সাথে কি করে ফেলতে। এটা শুনে আদিত্য রেগে গিয়ে বলে, হ্যাঁ ঠিক বলেছ, তুমি তো সেদিন কাবাবের মধ্যে হাড্ডি হয়ে গিয়েছিলে, নইলে তো আমার আর মীরার খুবই ভালোই চলছিল। এটা শুনে জাহ্নবী রেগে তার বাড়িতে চলে যায়। এবার আদিত্যার মা আদিত্যাকে বলছিল, এবার তুই একটু বেশি করে ফেললি বাবা, যা জাহ্নবীকে গিয়ে সরি বল আর তাকে এখানে নিয়ে আয়। এরপর আদিত্যা শান্ত হয়ে বিরিয়ানি খায় আর জাহ্নবীকে গিয়ে সরিও বলতে থাকে। এরপর জাহ্নবী আদিত্যা আর তার পুরো পরিবারকে তার বাবা মায়ের 25 বছরের বিবাহবার্ষিকী উপলক্ষে ইনভাইট করে, আর আদিত্যার জন্য একটা নতুন ড্রেসও পাঠায়। আর এই ড্রেসের মূল্য ছিল 1 লাখ টাকা। কিন্তু আদিত্যা প্রথমে এমন কাপড় পরে যেই ইনসাল্ট ফিল করেছিল, সেটা সে দ্বিতীয়বার আর ফিল করতে চায় না। তাই নিজে থেকেই একটা নর্মাল কোট সেলাই করে পার্টির জন্য তৈরি হয়ে যায়। আদিত্যর মা বলছিল, জাহ্নবীর দেওয়া কোটটা বেশি সুন্দর ছিল বাবা, কিন্তু আদিত্যা বলে, মা নিজের যোগ্যতায় আমি বেশি খুশি। এরপর তারা 3 জন পার্টিতে যায়, আর এই পার্টিতে জাহ্নবী সবার উদ্দেশ্যে বলছিল, আমি আর ফরেন যাচ্ছি না, এখানেই থাকবো, আর আদিত্যকে বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে আদিত্যা কিছুটা খুশি হয়, আর জাহ্নবী তাকে প্রপোজও করে দেয়। কিন্তু প্রপোজাল রিং পরার সময় আদিত্যা অনেকটা চিন্তায় পড়ে যায়, আর ফাইনালি নিজের হাতটা সামনের দিকে বাড়িয়েই দেয়। এরপর সবাই ড্রিঙ্ক করতে থাকে। তখন জুয়েল সবার সামনে আদিত্যা আর তার বন্ধুদের অনেক অপমান করতে থাকে, যে ফ্রিতে মদ খাওয়ার জন্য এই লোকগুলো যেখানে খুশি সেখানে যেতে পারে। এটা শুনে জাহ্নবী তাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু জুয়েল তার মুখ বন্ধ করছিল না। তাই আদিত্যা তো রেগে জুয়েল আর তার বন্ধুদের ইচ্ছা মতো মারতে থাকে। এটা দেখে জাহ্নবী আবার আদিত্যার উপর রেগে যায়। তখন আদিত্যা বলছিল, শোনো, সে আমার বন্ধুদের অপমান করবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো, এটা হবে না, আমি তাদের জবাব দেবই। এরপর বাড়িতে গেলে আদিত্যর মা আদিত্যকে বলছিল, তুমি কি করেছো একটাবার চিন্তা তো করবে, তাড়াহুড়ায় কোনো সিদ্ধান্ত নিতে হয় না বাবা। এরপর আদিত্যা জাহ্নবীর সাথে কাটানো খুশির মুহূর্তগুলো অনেক ভাবতে থাকে। তাই সে আবারও জাহ্নবীর বাড়িতে যায়, আর জাহ্নবীর কাছে আবারও মাফ চাইতে থাকে। জাহ্নবীও তাকে জড়িয়ে ধরে মাফ চাইতে থাকে, কিন্তু আদিত্যা তাকে থামিয়ে দেয় আর জিজ্ঞেস করতে থাকে, বলো তো তুমি ফরেন কেন যেতে চাইছো না? তখন জাহ্নবী বলে, আমি তোমার সাথে থাকতে চাই এজন্য। তখন আদিত্যা বলে, এইটাই তো ভুল করছো তুমি আমার জন্য স্যাক্রিফাইস করো না, এতে ভালোবাসা বাড়ে না, উল্টো একটা সময় গিয়ে দম বন্ধ হয়ে যায়। তুমি সেটা করো যেটা তুমি করতে চেয়েছিলে, আর আমাকে সেটা করতে দাও যেটা আমি করতে চাই। আর এতটুকু বলে আদিত্যা এখান থেকে চলে যায়। এরপর এখান থেকে সিন কাট হয়ে আমাদের 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে জাহ্নবী ফ্যাশন ডিজাইনিং এর কোর্স খুব ভালোভাবেই করছিল, আর আদিত্যা তার শোয়ের কারণে খুব ফেমাস হয়ে গিয়েছিল। আসলেই ভালোবাসার মধ্যে সবসময় এক হওয়াটা জরুরি না, উল্টো দুজনের খুশি থাকাটাই জরুরি। আর এভাবে